কাল সারা রাত বৈশাখী ঝড় দানবীয় তাণ্ডব চালিয়েছে পুরো শহর জুড়ে। রাস্তাঘাটের বেহাল দশা, গাছপালা উপড়ে পড়ে বিভিন্ন লেনের যান চলাচল বন্ধ। অতিরিক্ত বৃষ্টিপাতে পুরো প্রতীককুঞ্জ ফ্যাকাশে রূপ ধারণ করেছে। থোকায় থোকায় বাগান বিলাসগুলো ঝরে পড়ে আছে বিচে ঢাকা ফ্রন্ট ইয়ার্ড জুড়ে। অনুসন্ধিহান দৃষ্টিপাত এড়াতে লাজুক অরু খোলা জানলা গলিয়ে বাইরে চেয়ে আছে সেই তখন থেকে। সারা ঝড়ের তোপে কেমন নিতিয়ে পড়েছে সৌন্দর্য বর্ধ গাছপালাগুলো। আর সূর্য উঠেছে গাঢ় তার সোনালি কিরণ। খুব সম্ভবত দুপুর গড়াতেই গাছগুলো আবারও আগের রূপ ধারণ করবে। এই মুহূর্তে অনু নিজেরও বেশ ইতস্তত বোধ হচ্ছে ওর সাথে কথা বলতে। কি বলে ফেলেছে, ওই জন্যই তখন থেকে ওদের মাঝে পিনপতন নীরবতা বিরাজমান। এই অস্বস্তিদায়ক মুহূর্তটাকে কোনো মতে এড়িয়ে যাওয়ার দরুন হাতের আঙুলগুলো ওড়না পেঁচাতে পেঁচাতে উনি ডেকে উঠল প্রথমে। বলছিলাম যে ওরু ইয়ে মানে বলছিলাম। এই আপা, আজকে তোদের প্রি ওয়েডিং পার্টি না? রাতে কত মজা হবে বলতো। অনুকে কথা বাড়ানোর কোনোরূপ ফুসরত না দিয়ে পেছন থেকে তাকিয়ে ফট করে কথাটা বলে উঠল অরু। ভাবটা এমন যেন ও নিষ্পাপ একটা বাচ্চা। বিয়ে বাসর কিংবা জায়ান্ট কৃতিক এসবের কোনোদিন নামও শোনেনি। অরুর কথায় স্বস্তি পেল অনু। তৎক্ষণাৎ হাসূচক মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ, এলিসা পুরো আয়োজন করছে শুনলাম। আমাদের দেশে আবার এসব হয় নাকি? কিন্তু মুহূর্তেই ভার হয়ে এলো অনুর মুখশ্রী। আধার ঘনালো পান পাতার মতো উজ্জ্বল মুখটাতে অরু এগিয়ে এসে শুধল। কিন্তু কি আপা? ওর জিজ্ঞাসু দৃষ্টির পাশে অনু জবাবের উৎস খুঁজে পেয়েছে কি পায়নি তার আগে নিচতলা থেকে প্রচণ্ড চেঁচামেচির আওয়াজে দু বোন হকচকে উঠল ওরা। আওয়াজ শুনে মনে হচ্ছে কেউ কাউকে মারছে খুব। সকাল সকাল আবার কৃতিক কারোর সাথে ঝামেলা শুরু করলো না তো? কথাটা বোধগম্য হতেই কলিজার পানি শুকিয়ে এলো অরুর। এই মানুষটা ঝামেলা মারামারি এইসব না করে অরুকে এক দণ্ড শান্তি দিতে পারে না নাকি? না, পারে না। কারণ সে তো দ্য গ্রেট অশুভ উগ্র বেপরচ্ছন্নতা জায়ান্ট কৃতিক চৌধুরী, যার কাজই হলো সকাল সন্ধ্যা ঝামেলা পাকানো। অরু নিষ্পলক ভাবনার ছেদ ঘটে আবারও নিচতলা তীব্র শোরগোলের আওয়াজে ভ্রম ছুটে গেল অরু। আর এক মুহূর্তের জন্য অপেক্ষা করে না। অন্যটা কোনো মতে গায়ে জড়িয়ে দ্রুত পায়ে রুম থেকে বেরিয়ে যেতে যেতে অনুকে বলে, আপা চল তো, আবার কি হলো দেখে আসি। অরুর কথায় উপর নিচ মাথা নাড়িয়ে বড় বড় পা ফেলে দোতলা ছাড়লো অনুও। ওরা দুই বোন যখন প্রচণ্ড চিন্তায় উদ্বিগ্ন মস্তিষ্কে দ্রুত কদমে নিচে নেমে এলো তখনই অন্দরমহলে পুরোপুরি নীরব। অরু চারিদিক চোখ বুলিয়ে ঘটনা বোঝার চেষ্টা চালাচ্ছে। হলরুমে মাঝ বরাবর পায়ের উপর পা তুলে ডিভানে বসে আছে কৃতিক। ওর আশেপাশে সায়র, অর্ণব, এলিসা, ক্যাথলিন, মুকেশ চাচা সবাই আছে। আজমেরি শেখ ও অন্য একটা কাউচে বসে আছেন। সবার সামনে চরম অপরাধীর ন্যায় মেঝেতে বসে খাচ্ছে রূপা। দেখে মনে হচ্ছে এতক্ষণের ঝড়টা ওর ওপর দিয়েই বয়ে গিয়েছে। কারণ ওর দিকে তাকিয়ে এখনো রাগে ফুসফুস করছেন জাহানারা। আর তার আগুনের ফুলকির মতো চোখ জোড়া দেখে মনে হচ্ছে পারলে আরো কয়েক গা বসিয়ে দেয় রূপাকে। কিন্তু কোনো এক অদৃশ্য শক্তি তার হাত আটকে আছে। শক্তি বলটা কি তাহলে জায়ান্ট কৃতিক? ভাবছে অরু। চারিদিক অবলোকন করে অরু হিসিয়ে অনুকে শুধালো। আপা কি হয়েছে বলতো। অনু জবাব দেয়, কাল সন্ধ্যাবেলায় টিউশনে গিয়ে সারা রাত তো আর বাড়িতে ফেরেনি রূপা। রেজা ভাই গিয়েছিল ওকে আনতে, কিন্তু গিয়ে শোনে রূপা নাকি টিউশনিতেই যায়নি, কোনো এক ছেলের সাথে ভেগেছে। তাই সকাল সকাল মামি এসেছিল কৃতিক কুঞ্জে মাকে বলে কয়ে কিছু একটা উপায় বের করানোর জন্য। সেটা জানাতেই তো আমি তোর রুমে গেলাম তখন। আর এখন এসব। ওদের কথোপকথনের মাঝে অন্দরমহলে প্রবেশ করেন অরুর মামা। তিনি চারিদিকে থমথমে পরিবেশ পরিস্থিতি বুঝে উঠতে না পেরে তার স্ত্রী জাহানারার দিকে এগিয়ে গিয়ে উদ্বিগ্ন কণ্ঠে শুধলেন, কি হয়েছে? মেয়েটা এভাবে মেঝেতে বসে কাঁদছে কেন? স্বামীর কথায় গর্জে উঠলেন জাহানারা। রুষ্ট কণ্ঠে বললেন, সেটা তোমার মেয়েকেই জিজ্ঞেস করো। সারা রাত একটা ছেলের সাথে ফষ্টি নষ্টি করে মান সম্মান খুইয়ে এখন ঘরের চৌকাঠ মারিয়েছে। ওকে মেরে ফেলো রেজার বাবা, নইলে আমি মহল্লায় মুখ দেখাতে পারবো না। যেই জাহানারা সবাইকে কথায় দাবিয়ে রাখে, মুখের জোরে সবাইকে ওঠায় বসায়, আজ তার মেয়ে হয়ে ও কিনা এমন একটা নোংরা কাজ করে ফিরল। ছি,
এখন আমি ওকে দিয়ে করবোটা কি বলতে পারো? অরুর মামা কিছুটা শান্ত স্বরে বলল, বলবো না তো কি করব? তোমার মেয়েকে গাড়ি করে কয়েকটা ছেলে মহল্লার মাঝখানে ফেলে রেখে গেছে, সবাই দেখেছে। কানাঘুষায় পুরো মহল্লা গরম। তোমার কি মনে হয় এই মেয়ের আর বিয়ে হবে কোনো দিন? মুখপুরি সব খুইয়ে এখন আবার ফিরলি কেন? জাহানারা পুনরায় ঝাঁঝিয়ে উঠে বললেন। এই বলে জাহানারা আবারও রূপাকে মারতে উদ্যত হবেন, ঠিক তখনই জাহানারা বরাবর কথার তীর ছড়ে কৃতিক। স্টপ ইট, আই হেট নয়েস। কৃতিকের গর্জনে থেমে গেলেন জাহানারা। জাহানারা থেমে যেতে কৃতিক তির্যক কঞ্চে পুনরায় বলল, ঠিকই বলেছেন আপনি। আপনার মেয়ের কোথাও বিয়ে হবে না। লোকজন আপনার সম্মুখে ছি বলি আওড়াবে। এর কারণ অবশ্য আপনি নিজেই। লোকজনের হাড়ির খবর ঘেটে কাসুন্দি বানিয়েছেন এতদিন। এখন স্বয়ং আপনার মেয়ের পালা। তারা তো এবার আপনাকে আখ মারাই করবেই, এতে কোনো ভুল নেই। কৃতিকের কথায় জাহানারা জবাব খুঁজে পেল না। জবাব দেওয়ার মতো কি বা আছে? কথা তো সত্য। আজমির শেখ এখনো চুপচাপ। তিনি কৃতিকের পরবর্তী পদক্ষেপের অপেক্ষায়। আসলে চাইছেটা কি কৃতিক, সেটাই আপাতত ভাবছেন তিনি। অরু এখনো চুপচাপ শুকনো মুখে ঘরের এক কোণে দাঁড়িয়ে আছে। কৃতিক স্পষ্ট চোখে এক নজর অরুর দিকে তাকালো, অতঃপর সবার সামনেই ওকে ডেকে বলল, বেবি, এক গ্লাস পানি নিয়ে আয় তো। সকালে ব্রেকফাস্ট করে পানিটাও খেতে পারিনি। অরু হাসূচক মাথা নাড়িয়ে কিচেনের দিকে এগিয়ে গেল। কৃতিকের কথায় মুখলেস চাচা হকচকে বলছেন। কৃতিক গম্ভীর গলায় বাদ সেধে বলল, আমার বউ আছে তো এখানে, আপনি দাঁড়িয়ে থাকুন, আপনার সাথে জরুরি কথা আছে। মুখলেস চাচাকে হুকুম করে পরক্ষণে জাহানারার দিকে তাকিয়ে কৃতিক বলে, রূপাকে মোকলেস চাচার সাথে বিয়ে দিয়ে দিন। মোকলেস এখনো অবিবাহিত, বয়স খুব বেশি না, মাত্র ৪৫ বছর। কৃতিকের কথায় যেন বাজ পড়ল পুরো হলরুম জুড়ে। আজমিরি শেখ তৎক্ষণাৎ তেতে উঠে বললেন, কৃতিক, এবার একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। অফিসেও তুমি আমার অমতে ইচ্ছে মতো রুলস দিয়ে যাচ্ছ, আর এখন বাড়িতেও। কৃতিক হাতের ইশারা আজমিরি শেখকে থামিয়ে দিয়ে জিভ দেখে গাল ঠেলে বলল, আমার কথা এখনো শেষ হয়নি মাদার ইন ল। তাছাড়া ডিলটা আপনার আমার মাঝে হচ্ছে না, ডিল হচ্ছে আমার আর ওনার মাঝে। চোখ দিয়ে জাহানারাকে ইশারা কর কৃতিক। তাই আপাতত আপনার মতামত গ্রহণযোগ্য নয়। আজমিরি শেখ আর কথা না বাড়িয়ে দীর্ঘশ্বাস ছেড়ে চুপ হয়ে গেলে জাহানারা রেগে মেগে বলেন, তাই বলে বাড়ির কেয়ারটেকারের সাথে আপনি আমার মেয়ে? জাহানারা কথা শেষ করার আগেই কথা ছুলো কৃতিক বলল, বিয়ে হয়ে গেলে আমার বনানীর ফ্ল্যাটটা আমি মোকলেস চাচা আর রূপার নামে উইল করে দেব। এছাড়া মোকলেস চাচাকে তার যোগ্যতা অনুযায়ী জেকে গ্রুপে কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া হবে। আফটার অল আপনারা আমার বউয়ের পরম আত্মীয়, এতটুকু দায়বদ্ধতা তো আমার আছেই, রাইট? কৃতিকের ছুঁড়ে মারা মেঘ না চাইতে জলের মতন অফার শুনে জাহানারা চোখ বিস্ময় চিকচিক করে উঠল। বনানীতে নিজস্ব ফ্ল্যাট তো তার বাপ দাদা 14 গোষ্ঠীরও সাধ্যের বাইরে, যেখানে কৃতিক কিনা এমনি এমনি দিয়ে দেবে। জাহানারা চোখে মুখে লোবাত দৃশ্য ভেসে উঠেছে। ভেতরে ভেতরে টকবক করছে কামনার লাভজোজ। জাহানারা তখন থেকে চুপ হয়ে আছেন দেখে অরুর মামা এবার কৃতিকের কথায় নাকচ করে বলল, অসম্ভব। তাই বলে মেয়েকে এমন 40 ঊর্ধ্ব লোকের সাথে বিয়ে দেবো নাকি? অরুণ মামার রাশভারী কথা তখনই থেমে গেল যখন পাশ থেকে জানার তীক্ষ্ণ কণ্ঠে বলে উঠলেন, তুমি চুপ করো একদম। কে বিয়ে করবে তোমার এই অপয়া হতচ্ছাড়া নষ্টা মেয়েকে? যা হয় ভালোর জন্যই। উনি আমাদের ভালোর জন্যই একথা বলেছেন। চুপচাপ বিয়েতে মত দাও। তাছাড়া অমন বিশাল ফ্ল্যাটের মালিক হলে মোকলেসকে জামাই বানাতে আমার কোনো অসুবিধা নাই। এদিকে এই কাহিনীর মূল চরিত্র মোকলেস চাচা এখনো হতবিহ্বল চোখে এক একে সবার কথা শুনে যাচ্ছে। কৃতিক কি আসলে তাকে বিয়ে দিয়ে তার এত বছরের বিষাদময় আইবুড়োর নাম ঘোচাবে নাকি, সেটা আপাতত ভাবছে মোকলেস চাচা। সবার মাঝে নীরবতা বিরাজমান। শুধুমাত্র রূপা মায়ের হাত পা ধরে কান্নাকাটি করছে যাতে তাকে মোকলেস চাচার কাছে বিয়ে না দেওয়া হয়। অনু আর অরু মামিকে বোঝানোর চেষ্টা করছে, কিন্তু জাহানারা তার সিদ্ধান্তে অনড়। তিনি উচ্চ খানিকটা দোনমনো করে কৃতিককে প্রশ্ন করে বললেন, বলছি যে বিয়েটা হয়ে গেলে সত্যি ফ্ল্যাট পাবে তো ওরা?
কৃতিক গম্ভীর গলায় বলল। রাইট, এখন বিয়ে হলে উইলটাও এখনই হবে। আমার কাগজপত্র সব রেডি। কৃতিকের কথায় জাহানারা পুলকিত হয়ে নিজের স্বামীর উদ্দেশ্যে বলল। ওগো, তাহলে আর দেরি কেন? কাজী আনার ব্যবস্থা করো, আজকেই বিয়ে হবে ওদের। অরুর মামা খুব যে সৎ মানুষ তা নয়, টাকা আধিপত্য এসবের লোভ তারও আছে। মেয়ের সূত্র ধরে যদি এভাবে রাতারাতি লাখপতি হয়ে যাওয়া যায় তো ক্ষতি কি? হোক বিয়ে। মেয়ে তো আর পানিতে পড়ে যাচ্ছে না, উল্টো মোগলেসকে জামাই বানিয়ে নাকে ডগায় দড়ি দিয়ে ঘুরানো যাবে। ব্যাপারটা মন্দ হবে না। অবশেষে মনে মনে হাজারো লাভ লসের হিসাব কষে তিনি চললেন কাজী খোঁজার উদ্দেশ্যে। শেষমেশ নানান জল্পনা কল্পনার ইতি টেনে রূপা বিয়ে হতে হতে সকাল গড়িয়ে বিকেলই হলো। এক হাতে রূপাদের বিয়ে হয়েছে আর অন্য হাতে ফ্ল্যাটের চাবি উঠেছে জাহানারার কোমরের গোছায়। আজমিরি শেখের কিচ্ছু বলা ছিল না, বললেও হয়তো জাহানারা পাত্তা দিতেন না, তাই নিজের গুরুগম্ভীরতা ধরে রাখতে চুপ রয়েছিলেন তিনি। আজকাল কৃতিকের কর্মকাণ্ড তিনি শুধু নীরব দর্শকই মাত্র। কোনো কিছু বলার বা কৃতিকের বাইরে গিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার হেতু রাখেন না কৃতিক। ব্যাপারটা আজমিরি শেখের নিকট চরম বিরক্তিকর পর্যায়ে উঠে এসেছে। তাও তিনি নিশ্চুপ, কারণ একটাই, অনুর বিয়েটা সর্বোত্তম পন্থায় দিতে চান তিনি। তারপর না হয় একে একে দান চালা যাবে, তাড়াহুড়োর কিচ্ছু নেই। তাছাড়া আজমিরি শেখের তাড়াহুড়ো জিনিসটা পছন্দ নয় মোটেও। আজ যেহেতু বিয়ের প্রথম দিন, তাই মেয়ে জামাইকে নিয়ে কুচিমণি বাড়ি ফিরেছেন জাহানারা। কে জানে, হয়তোবা অনুর বিয়ে উপলক্ষে 2-1 দিন বাদে আবারও পুরো পরিবার শুদ্ধ কৃতিক কুঞ্জে হাজির হবেন তিনি। তো অরু তড়িঘড়ি পায়ে মাসুর প্রবেশ করেছে কৃতিকের রুমে। রাগের তোপে সেটা রুই রুই করছে ওর। এখানে আসতে আসতেই ঠিক করে নিয়েছে, যা হওয়ার হয়ে যায়, আজকে কৃতিককে কিছু করা শুনিয়েই দিবে, এখান থেকে যাবে ও। কৃতিক তখন রুমে ছিল, আপাতত তার মনোযোগ ল্যাপটপে নিবদ্ধ। অরু ভিতরে গিয়ে আচমকা কৃতিকের মুখের সামনে ল্যাপটপটা ঠাস করে বন্ধ করে দিল। অরুর কার্ডে কৃতিক কিছুটা রাগী গলায় বলল। হোয়াটস রং অরু? কাজ করছি তো। অরু এক অগাধ বিশ্বাস কৃতিক ওকে পাগলের মতো ভালোবাসে, অন্য সবার সাথে যাই করুক না কেন। তবে অরু যদি কৃতিকের কলিজাটা চিবিয়ে খেয়ে নেয় তবুও কৃতিক টু শব্দ করবে না। সেই সাহসে থেকে রাগে ফুঁসতে ফুঁসতে ও বলল। কাজ পরে করবেন, আগে বলুন এত বড় একটা অন্যায় কেন করলেন? মামিকে লোভ দেখিয়ে কেন মোখলেস চাচার মতো একটা 40 ঊর্ধ্ব লোকের সাথে রূপার বিয়ে দিলেন? বিয়ে কি একটা ছেলে খেলা যে যার সাথে খুশি যেভাবে খুশি বিয়ে দিয়ে দিলেন? আমি খুব ভালো করে জানি রূপা উধাও হওয়া থেকে শুরু করে এত কাহিনীর পেছনে নিশ্চয়ই আপনার হাত আছে। বলুন কেন করেছেন এসব? অরুর একাধারে বলে যাওয়া ননস্টপ কথার বহরে কান না দিয়ে পুনরায় ল্যাপটপে মনোযোগ দিয়ে কৃতিক শান্ত স্বরে বলল। বড়দের কথা এত জানতে হয় না অরু, ভুলে গিয়েছিস আমি যে তোর 12 বছরের বড়? কৃতিকের কথায় অরু বিরক্ত হয়ে বলল। তা এতই যখন আপনি বড়, আমি তো আপনার 12 বছরের ছোট, সেটা কাল রাতে মনে ছিল না? হ্যাঁ, এত করে বলেছিলাম, ছাড় দিয়েছিলেন একটু, তখন তো নো ওয়ে করছিলেন। অরুর আগে ফুসফুস করছে, বলছে কি বলছে না বলছে কিচ্ছু খেয়াল নেই ওর। তাই কৃতিক এবার উঠে গিয়ে অরুর মুখোমুখি হয়ে শটান দাঁড়িয়ে পড়ল। অতঃপর ঘাড়টা একটু নিচু করে নরম শান্ত গলায় শুধল। কি হয়েছে, এত রেগে আছিস কেন? অরু ছোচ কুলছে শক্ত গলায় বলল। কেন করলেন এটা? রাগের তোপে তীরতিরিয়ে কাঁপতে থাকা অরুর ফিনফিনে ছোটে বৃদ্ধাঙ্গুলি বুলিয়ে কৃতিক একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল। তুই আমাকে না বললেও তোর শরীর আমাকে বলে দেয় অরু। আমার অবর্তমানে তোর উপর দিয়ে ঠিক কতটা ঝড় ঝাপটা গিয়েছে, শুধুমাত্র আমাকে ভালোবাসার অপরাধে, আমাদের বিয়েটা মেনে নেওয়ার অপরাধে। তোর আশেপাশের মানুষগুলো তোকে ঠিক কী পরিমাণ মানসিক যন্ত্রণায় ভুগিয়েছে সেটা তোর চেহারা, তোর শরীর দেখেই বুঝিয়ে গিয়েছি আমি। ইউএসএ থেকে আসার পর তোর অবস্থা দেখে নিজেকেই নিজের শাস্তি দিতে ইচ্ছে করছিল আমার। তোকে যতবার চোখের সামনে দেখছিলাম ততবারই নিজের রাগ সামলাতে পারছিলাম না আমি। মস্তিষ্ক আগুন হয়ে উঠছিল আমার, ইচ্ছে করছিল আরও আগে দেশে না ফেরার শাস্তিস্বরূপ নিজেকেই নিজে শেষ করে দেই। ফলস্বরূপ তোকে বারবার এড়িয়ে গিয়েছি। অরু
এখনো প্রশ্নসূচক দৃষ্টিতে তাকিয়ে আছে। ডাকর ডাকর চোখ দুটো কৌতূহল পরিপূর্ণ। ওর কৌতূহলের জোয়ারে কিছুটা ভাটি দিতে আবারও বলা শুরু করে কৃতিক। মনে আছে অরু, আমি বলেছিলাম তুই নিশ্চিন্তে থাক, পুরো দুনিয়া আমি দু হাতের সামনে নেব। যে সমাজ আমার বউয়ের দিকে আঙুল তুলবে সেই সমাজের নিয়মই আমি পাল্টে দেব। হয়তো কিছুটা দেরি হয়েছে, কিন্তু আমি সেটাই করেছি সমাজের রিপ্রেজেন্টার হিসেবে। তোর মামি তোর দিকে বারবার আঙুল তুলেছে, তোর আমার বয়সের পার্থক্য নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করেছে, তোর শরীরে আমার করা ভালোবাসার স্পর্শগুলোকে নোংরা বলে আখ্যায়িত করেছে। ওই জন্যই আমি ওনার কথার বান ওনাকে দিয়েই কাটিয়েছি। আজ প্রথমে ওনার মেয়ের শরীরে নোংরা স্পর্শের কলঙ্ক উঠেছে, পুরো মহল্লার কাছে খারাপ আখ্যায়িত হয়েছে। তারপর দিন শেষে লোভের তাড়নায় উনি আবার ওনার মেয়েকে এমন একজন লোকের সাথে বিয়ে দিয়েছেন যার সাথে ওনার মেয়ের বয়সের পার্থক্য 1, 2 কিংবা 12 বছর নয়, গুনে গুনে 26 বছর। আজ থেকে তোর মামি আর তোর সামনে সমাজ নিয়ে টু শব্দ করবে না অরু, কারণ আমি সমাজের নিয়মটাই ভেঙে দিয়েছি। কৃতিকের কথায় হতবাক হয়ে ওর দিকে হা করে তাকিয়েছে। ওর চোখ দুটো আগের চেয়েও বৃহৎ আকৃতি ধারণ করেছে। মনে মনে ভাবছে, মানুষ এতটা গভীর আর সুকৌশলী চিন্তা কিভাবে করতে পারে? ওরও তখন থেকে হতবুদ্ধি হয়ে দাঁড়িয়ে আছে দেখে কৃতিক চেয়ে শুধালো। কি বউ, সবটা মাথার উপর দিয়ে গেল তো? ওরও নিলিপ্ত চোখে হাস্যচোখ মাথা নাড়ল। কৃতিক ওকে বুকের মধ্যে টেনে এনে বলল, চিন্তা নেই, মোখলেস চাচা মানুষ হিসেবে অসাধারণ। তাছাড়া ওরা যাতে ভালো থাকে সেসব ব্যবস্থা আমি নিজ হাতে করব। তার চেয়েও বড় কথা, রূপা যার সাথে পালিয়েছিল সেই ছেলেটা মোটেও সুবিধার না। এক কথায় ডাকাত বলতে পারিস। আই এম শিওর ও রূপাকে দূরে কোথাও নিয়ে পাচার করে দিত। ওরু নিজের নরম হাত দুটো কৃতিকের চওড়া পিঠখানা আঁকড়ে ধরে ওর শক্ত বুকের মাঝ বরাবর মুখ দাবিয়ে দিয়ে বলল, আপনি কি জানেন আপনি একটা বেস্ট হাজব্যান্ড, সবার থেকে বেস্ট। আজ থেকে আপনি যে নিশানা ধরে পথ এগোবেন, আপনার ফেলে যাওয়া সেই পায়ের ছাপে পা রেখে চোখ বন্ধ করে এগিয়ে যাব আমি, প্রমিস। এই যে পিঙ্কি প্রমিস। মিষ্টি হেসে কথাটা বলে কৃতিকের খড়খড়ে কোনো আঙ্গুলের ভাঁজে নিজের কোমল তুলতুলে কোনো আঙ্গুলটা প্রবেশ করালো ওরু। যেহেতু নিজেরা এদেশে ওদের চেনা পরিচিত তেমন কেউ নেই, তাই প্রি ওয়েডিং এর পার্টিটা কৃতিক কুঞ্জের ছাদে আয়োজন করা হয়েছে। মাত্র কেক টেক কেটে মাদুর পেতে আড্ডা দিতে বসেছে সবাই। আগামীকাল অনু প্রত্যয়ের গায়ে হলুদ, পরশু বিয়ে, তারপর সারা জীবনের জন্য এই পরিবারের অতিথি হয়ে যাবে অনু। অরুর তো তাও বাড়িতে বিয়ে হয়েছে, তার উপর কৃতিক ওকে বাচ্চাদের মতো করে আগলে রাখে, কিন্তু অনুকে তো শ্বশুরবাড়ি যেতে হবে, পুরো একটা আলাদা পরিবারের সাথে নিজেকে মানিয়ে গুছিয়ে নিতে হবে, দিন রাত সংসার সামলাতে হবে। সেসব ভাবতে গেলেই প্রত্যেকে নিজের করে পাওয়ার বিয়ের আনন্দ সবকিছু কেমন ফিকে হয়ে যাচ্ছে অনুর হৃদয়ে। এই আড্ডাতে অনু ছাড়া আরও একজনের মুখটা মলিন হয়ে আছে, আর সে হলো এলিসা, যার কিনা এই বিয়ে নিয়ে সবচেয়ে বেশি আগ্রহ ছিল। সেই সকাল থেকে মুখ ভার করে বসে আছে, প্রয়োজনের বাইরে কারোর সাথে একটা কথাও বলছে না। কি অদ্ভুত! অনুর মন খারাপের কারণ জানি ওরও, কিন্তু এলিসার এই মাত্রাতিরিক্ত বিষণ্ণতা কিছুতেই ধরতে পারছে না ও। ওরু যখন চোখ মুখ কালো করে এলিসার দিকে আর চোখে তাকে এইসব ভাবছিল, তখনই কুনুই দিয়ে সামান্য খোঁচা মেরে ওকে ডেকে উঠল নীলিমা। সুত হলো, কি ভাবছিস বলতো তখন থেকে? নীলিমার ডাকে ধ্যান ভাঙে অরুর। ও না সূচক মাথা নেড়ে ছোট্ট করে জবাব দিল, কিছু না। অতপর পুনরায় মন দিল সবার সাথে আলাপচারিতায়। আপাতত সায়রি বকবক করেই যাচ্ছে সবার মাঝে। অর্ণব গিটার নিয়ে বসেছে গান গাইবে বলে। অনু আর প্রত্যয় চোখে চোখে হাজারো কথা আদান প্রদান করছে। কৃতিক সবার সাথে আড্ডা দিতে বসেছে ঠিকই, তবে তার ধ্যান জ্ঞান সবকিছু এখন ম্যাকবুকে নিবদ্ধ। নতুন অফিসে জয়েন করার পর থেকে সারাক্ষণ ল্যাপটপ নিয়ে বসে থাকে ও। কি জানি কি করে। ক্যাথলিন এলিসার কাঁধে মাথা রেখে অর্ণবের করা গিটারে টুংটাং আওয়াজে মন দিছে। নীলিমা অরুর পাশে বসে শাহরুর সাথে একের পর এক যুক্তিবিদ্যায় ব্যস্ত। একমাত্র অরুই চুপচাপ সবাইকে গভীর চোখে পরখ করছে। শাহরুর কিভাবে যেন কথার এক পর্যায়ে হুট করেই বলল, গাইস চলো সবাই ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলা যাক।
আশেপাশের উৎসুক জনতা সবাই একে একে হ্যাঁ সূচক মাথা নাড়ল। কৃতিক কিবোর্ডে আঙুল চালাতে চালাতে গম্ভীর গলায় বলল, আমাকে সব ডিয়ার ফেয়ার দিলে খবর আছে তোর সায়র। কৃতিকের কথায় সার বিরক্ত কণ্ঠে বলল, এখানে আছিস মানে তোর খেলায় অংশগ্রহণ করতে হবে, নো কম্প্রোমাইজ। কথা শেষ করে একটা খালি হুইস্কির বোতল সবার মাঝে ঘোরালো সায়র। বোতল ঘোরাতেই সবার আগে ফেসে গেল বেচার নীলিমা। সায়র নীলিমার দিকে তাকিয়ে কিঞ্চিত উঁচিয়ে বলল, কি সাহসী আব্বাজানের সাহসী কন্যা, ট্রুথ না ডেয়ার? নীলিমা ছুঁচ বেঁকিয়ে বলল। দেয়ার ফেয়ার পারবো না, ট্রুথ। সায়র নির্বিকার ভঙ্গিতে বলল। ঠিক আছে বলো তাহলে, বয়ফ্রেন্ড আছে? নীলিমা দাঁত কট মুটিয়ে মনে মনে বলল, বদমাস বিদেশি বাদর, জানতাম তুই ভুল ভাল কোয়েশ্চেনই করবি আমায়। কি ভয় পেয়ে গেলে নাকি রাগিনী? নীলিমা থমথমে গলায় উত্তর দিল। না নেই। নীলিমা জবাব দেওয়ার সঙ্গে সঙ্গে তেতে উঠল সায়র। সবার সামনেই ঝড়ের গতিতে নীলিমার দিকে ঝুঁকে গিয়ে চোখ মুখ খিচিয়ে বলল, বিএফ নেই তো আমাকে একটা চান্স দিতে পারতে, শুধু শুধু আব্বাজানকে দিয়ে তারা খাওয়ানোর মানেটা কি ছিল? তোমাদের মেয়েদের এত ভাব কেন বলো তো? সায়রের কানে নীলিমা খাটে পিছিয়ে গিয়ে শুষ্ক ঝোঁক গেল। ওইদিকে সায়রের ভাব সাপ এমন যে আজকে নীলিমার সাথে একটা স্তস্ত করে ছাড়বে ও। কেন ওকে আঁচলা বাস নিয়ে তাড়া করা হলো সেই প্রতিবাদ স্বরূপ। কিন্তু ওকে মাঝ পথে থামিয়ে দিয়ে অর্ণব বলল, থাম ভাই, খেলার মাঝখানে কি শুরু করলি? খেলাটা কন্টিনিউ কর, নয়তো চললাম। অনেক রাত হয়েছে, ঘুমাবো। সায়র নিজেকে সংবরণ করে ফুসফুস করতে লাগলো পুনরায় বোতল ঘোরাতে। এবার গিয়ে বোতল থামলো কৃতিকের সামনে। কৃতিক সেদিকে তাকে দীর্ঘশ্বাস ছাড়তে অর্ণব বলল, কি নিবি, ট্রুথ না ডেয়ার? কৃতিক নিলিপ্ত কণ্ঠে বলল, ট্রুথ, তবে কোনোরূপ ফাইজলামও করবি না বলে দিলাম। অর্ণব কৃতিকের সতর্ক বার্তায় দুপয়সা তোয়াক্কা না করে সঙ্গে সঙ্গে প্রশ্ন ছুড়ল ওকে, ওরুকে তোর দেওয়া ফার্স্ট গিফটটা কি ছিল? আর এমন কি স্পেশাল গিফট যা তুই ওকে দিতে চাস এখনো দেওয়া হয়নি? অর্ণবের কথা শেষ হলে কৃতিক ম্যাকবুক থেকে চোখ সরিয়ে ওরুকে পর্যবেক্ষণ করলো, যে লাজুক লতা হয়ে হাত দিয়ে কানের পিছনে চুল গুজে কৃতিকের দৃষ্টি এড়াতে বারবার এইদিক ওদিক তাকাচ্ছে। কৃতিক ওরুর দিকে দৃষ্টি রেখে একটু ভেবে বলল, আই থিঙ্ক ফার্স্ট গিফট ছিল কিছু পাজামা সেট। আর স্পেশাল গিফট যদি বলিস, দেন আই ওয়ান্না গিভ হার মাই বেস্ট ডিএনএ। এ কি ঠোঁট কাটা কথা! কৃতিকের কথা শুনে কাশি উঠে গেল সবার। ওরু লজ্জা টজ্জা ঠিকই তুলে কৃতিকের দিকে তাকে কট মুঠে বলল। লজ্জলোক। কৃতিক ঠোঁট চলছে নির্বিকার ভঙ্গিতে বলল, আশ্চর্য, ট্রুথ আর ডেয়ার খেলা হচ্ছে তাই তো সত্যিটা বললাম। ওরু চোখ মুখ খিচিয়ে বলল, এই সত্যি কে বলতে বলেছে আপনাকে? ওদের স্বামী স্ত্রী বাঘ বিতণ্ডার মাঝে সার হু হু করে হেসে বলল, শুনেছিস অর্ণব, যে কে এখনো বাসরটাই করতে পারলো না, এদিকে বাচ্চার উপহার দিয়ে দিচ্ছে। হাউ ফানি! কৃতিক সারের মেলে যাওয়া চোয়ালখানা আলতো হাতে বন্ধ করে দিয়ে বলল, আপাতত মুখটা বন্ধ কর, যখন হবে তখন ঠিকই টের পাবি আদৌ বাসর করেছি কি করিনি। ওরু তৎক্ষণ সবার মধ্যে থেকে উঠে গিয়ে গট গটিয়ে নিচে চলে গেল। সার হাঁক ছেড়ে বলল, আরে এলোকেশি, কোথায় চলে যাচ্ছ? খেলা তো শেষ হয়নি। সায়র কথাটা উচ্চারণ করার সঙ্গে সঙ্গে কৃতিক আচমকা সারের গলায় চেপে ধরে বলল, শালা তোকে কতবার বলেছি আমার বউকে তুই ডাকবি না কখনো, আবার ঢং করে এলোকেশি ডাকা হচ্ছে। আজ তোর খবর আছে। এই বলে কৃতিক সারের গলাটা গায়ের জোর দিয়ে চেপে ধরে। সায়র কোনো মতে শ্বাস টেনে অস্পষ্ট আওয়াজে অর্ণবকে ডেকে বলে, ভাই থামা এটাকে, বিয়ের আগেই আমার হবু বউটা বিধবা হয়ে যাবে তো। এলিসা ওদের ঝামেলার মাঝখানে আকস্মাৎ চেঁচিয়ে উঠলো বেশ চড়া গলায় বলল, থামবি তোরা, অসহ্য লাগছে আমার। অর্ণব সারকে রেখে এলিসার দিকে এগিয়ে গিয়ে ওর মাথায় আলতো হাত ছুঁয়ে বলল, অ্যালি, কি হয়েছে জান, মন খারাপ? এলিসা জবাব দিল না। এক ঝটকায় অর্ণবের হাতে ঝাড়ি মেরে শরীর বড় বড় পা ফেলে চলে গেল ছাদ থেকে। গোধূলি শেষে সন্ধ্যা তিমিরে মুড়িয়ে গিয়েছে চারিপাশ। আজ বোধহয় অমাবস্যা, তাই সন্ধ্যাক্ষণই রাতের মতো নিকাশ কালো আধার নেমেছে ধরণী জোরে। তবে সেই আধার এক চিলতে নিকশ কালো ও অবশিষ্ট নেই কৃতিক কোণে। কি করেই বা থাকবে? পুরো বাড়িটা ফেরি লাইট আর ল্যান্টার্নের আলো ঝিকমিক করছে। সন্ধ্যা হতেই যেন পুরো মহল্লা জ্বলে উঠেছে কৃতিক কুঞ্জের ছকছকে আলোয়। অদূরে সদরঘাট থেকে আসছে সেই আলোর ছটা।
পাখির চোখে দেখা যাচ্ছে মানুষ ঘুরে ঘুরে দেখছে আর ভাবছে কি হচ্ছে ওখানে, এত আলোই বা কেন? আজমির সে কোনরূপ ত্রুটি রাখতে চান না মেয়ের বিয়েতে, ওই জন্যই হয়তো এত আয়োজন, ধুমধামের কোনো শেষ নেই। সন্ধ্যার পরপরই গেট ছাড়িয়ে ভেতরে প্রবেশ করেছে নামি দামি গাড়ির বহর। এরা কেউ কেউ জেকে গ্রুপের ভিআইপি ক্লায়েন্ট, নয়তো জামশেদ জাহানের রাজনৈতিক সূত্রে পূর্ব পরিচিত তারা, যাদের আপাতত আজমির শেখ আর কৃতিক দুজনে মিলেই আমন্ত্রণ জানাচ্ছেন। যদিও বা দুজন কেউ কারোর সঙ্গে কথা বলে না, কিন্তু এই মুহূর্তে ক্লায়েন্টদের সামনে সবকিছু স্বাভাবিকভাবেই সামলাচ্ছে তারা। ইটস কল্ড প্রফেশনাল রিলেশন, যেটা কৃতিক আর আজমির শেখ দুজনেই বেশ ভালো মতো রপ্ত করতে পারে। প্রত্যয় অনু স্টেজে বসে আছে, ওদেরকে মেহমানরা টুকটাক উপহার সামগ্রী দিয়ে যাচ্ছে। এখনো গায়ে হলুদ পর্ব শুরু হয়নি, গেস্টরা সবাই সফট ড্রিঙ্কস পান করছে। কৃতিক অনেক বছর পর দেশে ফেরা দরুন অনেকেই এগিয়ে এসে ওর সাথে কুশলাদি বিনিময় করে যাচ্ছে। এলিসা মাত্র অন্দরমহল থেকে বেরিয়েছে, ওর পরনে ল্যাভেন্ডার কালারের লেহেঙ্গা। গায়ে হলুদের প্রোগ্রাম হলেও আলাদা কোনো ড্রেস কোড ছিল না বলে যে যার মতো জামা কাপড় পরে নিয়েছে ওরা। তবে অর্ণব এলিসার সাথে মিলিয়ে ল্যাভেন্ডার কালারের পাঞ্জাবি চড়িয়েছে গায়ে। শায়রের আপাতত দেখা মিলছে না। কৃতিক মেরুন ভেলভেট প্রিন্স কোট পরেছে, সেই সাথে ব্ল্যাক স্কিনি ডেনিম। ঘাস ছুঁই ছুঁই চুলগুলো আজ বেশ অনেকটাই ছোট করা হয়েছে। এলিসাকে বেরোতে দেখে অর্ণব ওর হাত টেনে আহত সুরে বলল, কথা বলছিস না কেন এলি? কি হয়েছে? এলিসা কঠোর গলায় বলল, হাত ছাড় অর্ণব, ভাল লাগছে না। না, ছাড়বো না। ওদের এই বাঘ বেতনটার মাঝে একদম হুট করেই স্টেজে এন্ট্রি নিল দুজন ব্রাইটমেড। প্রথমে লাল নীল চোখ ধাঁধানো লাইট, অতঃপর হঠাৎ করে বেজে ওঠে সবার প্রিয় গান। এলিসা অর্ণব তৎক্ষণাৎ নিজেদের তর্ক বিতর্কে ইতি টেনে অবাক চোখে স্টেজে তাকালো। শায়র মাত্রই কিছু মিষ্টি আর দধি নিয়ে এক সাইডে টেবিলে বসেছিল। ও সিদ্ধান্ত নিয়েই নিয়েছে এই বিয়েতে ও ডায়েট ফ্যাট সব ভুলে খাবে, তারপর আমেরিকা ফিরে যা হবে দেখা যাবে। যেই ভাবা সেই কাজ। এক চামচ দধি মুখেও নিয়েছিল কেবল, কিন্তু সেই দধি গলা অবধি দিয়ে নামার আগেই ওর চোখ আটকে গেল স্টেজে। দেখলো ফেয়ারিটেল থেকে নেমে আসা দুটো জলজান্ত পরী স্টেজে হিন্দি গানের সাথে কোমর দোলাচ্ছে। তাদের হাসির ফোঁড়া যেন চারিদিকে মুক্ত দানার ন্যায় ঝরে পড়ছে। সেই দিকে তাকিয়ে কয়েকবার পলক ফেলে অস্ফুটে শায়র বলল, এটা কি আসলে আমার রাগিনীটা নাকি? হায় আল্লাহ, এত সুন্দর কেন লাগছে! নজর লেগে যাবে তো সবার। পচা মেয়েটাকে কে বলেছে এভাবে নাচতে? আমার তো হার্টবিট ফেল করছে। ও গড! কৃতিক তখনও ক্লায়েন্টদের সাথে কুশল বিনিময় ব্যস্ত। একজনের পর একজন আসছেই, চারিদিকে তাকানো ফুসরত নেই ওর, নেই স্টেজের দিকেও মন। কিন্তু হঠাৎ করে ওর কেন যেন মনে হলো স্টেজে এই মুহূর্তে যে মেয়েটা গানের তালে পা দোলাচ্ছে, সুন্দর সুন্দর ভঙ্গিমাতে হেলে দুলে নাচ করছে, সেই মেয়েটাকে ও চেনে কেন যেন। উষ্ণ হৃদয়টা বলছে, একবার ফিরে তাকা কৃতিক, শুধু একবার, অ্যান্ড দেন ইউ উইল বি ফাকিং স্পিচলেস। কৃতিক তাকালো, হুট করে নয়, আস্তে আস্তে সময় নিয়ে নজর ঘোরালো, আর তারপর ওর হৃদয়টা ওখানে থমকে গেল। ওরুকে এতটা হাসি খুশি বোধহয় ও এ জীবনেও দেখেনি কৃতিক। তার উপর এমন মাতাল করা নাচ, ওরু এত সুন্দর করে নাচতেও পারে। কৃতিক খা করে তাকিয়ে আছে স্টেজে নৃত্যরত ওই অষ্টাদশীর দিকে। পরনে অফ হোয়াইট লেহেঙ্গা, হাঁটু সমান লম্বা চুলগুলো পুরোপুরি বাঁধন হারা, তার গলায় কানে ছিটিতে সাদা পাথরের ছোট ছোট জুয়েলারিতে ওরুকে চোখ জ্বলে যাচ্ছে কৃতিকের। এই মেয়েটা ওর হৃদয় হয় নিষেধ। ছোট্টবেলা থেকে নিজের মায়া বলে কৃতিককে বশ করে রেখেছে। আজকে মনে হচ্ছে ওরুকে নতুন করে আবিষ্কার করলো কৃতিক, যে ওরু নিজেকে মেলে ধরতে জানে, খিলখিলি হাসতে জানে, বুক ভরে শ্বাস নিতে জানে। কিন্তু কৃতিক তো শ্বাস নিতে পারছে না, ওর তো দম বন্ধ হয়ে আসছে। এই ওরুকে দেখে ওর মোটেও স্বস্তি লাগছে না, কেমন হাঁসফাঁস লাগছে। বুকের ভেতরটা সূক্ষ্মতা ছিটছিট করছে, বারবার মনে হচ্ছে আমার বউটা এত কেন সুন্দর, এত কেন নিখুঁত? উপরওয়ালা কি একটুখানি খুঁত রাখতে পারতো না? কৃতিকে একটুখানি স্বস্তি দেওয়ার জন্য। এখন যে কৃতিকের মাতাল মাতাল লাগছে, খুব ইচ্ছে করছে নৃত্যরত অরুর পাশে দাঁড়িয়ে সবাইকে অ্যানাউন্স করে বলতে, দেখো সবাই, এই মিষ্টি মেয়েটা আমার বউ, আমার হার্টবিট, আমার সব কিছু। শুধু আমার, ওর নেশায় আমি আসক্ত।
সঙ্গীন প্রণয়াসক্ত। কিন্তু কৃতিক তো সেসব বলতে পারে না, কারণ হৃদয়ের কথা মুখে ফুটে বলে বেড়ানোর ওর ধাঁচে নেই। তাই অরুর নাচ শেষ হতে ওকে টেনে চুনে মহলের মধ্যে নিয়ে গেল কৃতিক। করিডোরের এক প্রান্তে দাঁড়িয়ে অরুর একটু ভয়ার্ত গলায় বলল, কি হয়েছে, এভাবে টানছেন কেন? কৃতিক অরুর দিকে এগিয়ে আসতে আসতে হাসকির টেনে বলল, কি করেছিস এটা? আমি তো ঠিক নেই অরু, আই এম নট ওকে। কেন, কি হয়েছে? সেদিন বৃষ্টিতে ভিজলেন বলে জ্বর আসেনি তো আবার? দেখি। অরু কৃতিকের কপালে হাত ছুঁয়ে উদ্বিগ্ন কণ্ঠে বলে উঠছে, কি করছেন? আঁচলটা এলোমেলো হয়ে যাবে তো। হলে হোক, তুই যে আমাকে এলোমেলো করে দিয়েছিস তার কি হবে? এভাবে কেন নাচতে গেলি অরু? আমার যে এখন বুকে ব্যথা করছে খুব, মনে হচ্ছে মরে যাব। তোকে একান্তে কাছে পেতে ইচ্ছে করছে, কিন্তু সেটা তো এই মুহূর্তে সম্ভব নয়, কারণ বাইরে সবাই আমার সাথে মিট করার জন্য ওয়েট করে বসে আছে। তাহলে এখন কি করব আমি? তোর প্রতি এত কেন আসক্তি আমার? কেন এত সুন্দর তুই? বল না। তোকে কাছে না পেয়ে আমি যদি বুকের ব্যথায় মরে যাই, তখন সব দোষ তোর। কৃতিক অরুর হাত সরিয়ে দিয়ে নিজের এক হাত অরুর আঁচলের ফাঁক গলিয়ে ওর মেধিন উদরে ছোঁয়ালো। কৃতিকের শক্ত হাতের স্পর্শে তৎক্ষণাৎ কেঁপে উঠল অরু, কম্পিত কণ্ঠে বলল। কৃতিক উদ্ভ্রান্তের একের পর এক বুলি আউড়ে যাচ্ছে। ওর চোখে মুখে ভীষণ কাতরতা, ভীষণ অসহায়ত্ব, কিন্তু এই পর্যায়ে এসে ওর মুখটা হাত দিয়ে আলতো করে চেপে ধরল অরু। অতঃপর কৃতিকের চোখে চোখ রেখে নাসূচক মাথা নাড়ল। কৃতিকের একটা হাত তখনও পেছনে লুকোনো। অরু চুপচাপ তাকিয়ে আছে দেখে কৃতিক এবার বিনা দ্বিধায় হাঁটু ভেঙে বসে পড়ল ওর সামনে। আলতো হাতে শাড়ির আঁচলটা সরিয়ে নিলিপ্ত ঠোঁট ছল অরুর তুলতুলে কোমল উদরে। এরপর অন্য হাতটা সামনে বাড়িয়ে কাঁচা হলুদে রঙে রাঙিয়ে দিল অরুর সমগ্র উদর। কৃতিকের এক একটা কাজে প্রত্যেকবারই বিস্ময়ে হতবিহ্বল হয়ে পড়ে অরু। এবারও তার বিপরীত নয়, তবে এই মুহূর্তে বিস্ময়ের চেয়েও লজ্জায় চুপসে গিয়েছে ও। কৃতিক কি করলো এটা? কারোর চোখে পড়লে নিশ্চয়ই অরুকে পাগল ভাববে। তারা তো জানে না যে অরুর একটা পাগল স্বামী আছে। অরু আপন মনে হিজিবিজি ভাবছে। কৃতিকের ঘোর কাটেনি তখনও। উঠে দাঁড়িয়ে অরুকে এক ঝটকায় পেছনে ঘুরিয়ে অরুর লম্বা চুলগুলো এক পাশে সরিয়ে দেয়। এর পরপরই পুনরায় নিজ হাতে হলুদ রঙে রাঙিয়ে দিল ওর কোমল পৃষ্ঠদেশ। অতঃপর সেভাবে পেছন থেকে দু হাতে শক্ত করে অরুর কোমর জড়িয়ে ধরে ওর হলুদ লাগানো পৃষ্ঠদেশে নিজের গাল ঘষে দিল পরম আবেশে। কৃতিকের ঘরদারির সুচালো অনুভূতি আর ছোঁচের স্পর্শে আরও এক দফা কাঁপুনি দিয়ে ওঠে ওর সর্বাঙ্গ। আর সহ্য করতে পারল না কৃতিকের এমন এলোমেলো স্পর্শ। অগত্যা কৃতিকের দুর্বলতার সুযোগ নিয়ে এক ছুটে পালিয়ে চলে গেল কৃতিকের দৃষ্টি অগোচরে। মস্ত বড় আলিশান বাড়িটা আজ 60-এর দশকের নামি দামি রাজপ্রাসাদের মতো জাঁকজমকপূর্ণ হয়ে সেজে উঠেছে। এটাকে এক ঝলক দেখায় কে বলবে যে এই বাড়িটাই গত কয়েক বছরের যাবৎ মানবশূন্য হয়ে দিনাতিপাত করেছে। তখন অরু আর অনু ব্যতীত পুরো বাড়িটা ছিল ভুতুরে বাড়ির ন্যায় শুনশান, জনমানবহীন। যদিও বা মামিরা আসতো কম বেশি, তবে সেটাও তাদের প্রয়োজনে। তাছাড়া মামিদের আগমন অনুর নিকট সর্বদাই ছিল মোক্ষম আতঙ্কের কারণ। এক কথায় এরা আসার চেয়ে না আসাটাই ছিল বহু কাম্য। আজ বাড়িতে কোনো আতঙ্ক নেই, চারিদিকে খুশির ফোয়ারা বইছে। প্রত্যয় অনুর গায়ে হলুদের আয়োজন এই বাড়িতেই করা হয়েছে, যার ফলস্বরূপ প্রত্যয়দের বাড়ির সবাইও এখানেই উপস্থিত। অমিতের আজ ব্যান্ডেজ খোলা হয়েছে, তাই আসতে পারেনি। কাল হয়তো অমিত আসবে। স্টেজে মন মাতানো গানের তালে তালে একে একে নাচ করছে নাচের দলের মেয়েরা। ভিআইপি অতিথি থেকে শুরু করে সকলের মনোনিবেশ আপাতত স্টেজে আটকে আছে। হাত ভর্তি মেহেদি নিয়ে স্টেজে প্রত্যয়ের পাশে বসে আছে অনু। চোখের সামনে মজার মজার খাবার, অথচ কিছুই খেতে পাচ্ছে না মির্জা। ওদিকে সকাল থেকে না খাওয়ার দরুন পেটও কেমন গুড়গুড় করছে ওর। পেটের ক্ষুধা থাকলে কি সবকিছুই কেমন যেন বিষাদে পরিপূর্ণ। ঠিক তেমনি অনুর কাছেও আপাতত এই নাচ গান হই হলো সবকিছু জঘন্য রকম তেতো লাগছে, বড্ড তেতো। অথচ অরুটা এন্ট্রির সঙ্গে কোমর দুলিয়ে সেই তখন যে উদাও হলো আর খবর নেই।
অনু তখন থেকে কেমন হাসপাস করছে। ওর পাশে বসেছিল প্রত্যেক কোম্পানির বিভিন্ন কর্মকর্তা কর্মচারীরা এসে এসে শুভেচ্ছা জানিয়ে যাচ্ছে প্রত্যেকে, কিন্তু অনুর তাতে কোনো আগ্রহ নেই। ব্যাপারটা বোধগম্য হতে প্রত্যেক অনুর কানের কাছে মুখটি সামনে নিচু সরি প্রশ্ন করল, কি হয়েছে তোমার? তখন থেকে খেয়াল করছি অন্যমনস্ক হয়ে আছো। অনু বরাবরই পরিস্থিতি সামলানোর দায়িত্বশীলা বড় মেয়ে। নিজের বিয়েতে অতিথি সকলদের খাওয়ার আগেই নিজের খিদে পাওয়ার মতো লজ্জাজনক কথাটা কৌশলে প্রত্যেকের কাছ থেকে চেপে গেলেও সামান্য হাসার চেষ্টা করে মুখ ফুটে অস্পষ্ট আওয়াজে বলল, কই কিছু হয়নি তো। কিন্তু প্রত্যয় তো এতটা বোকা কিংবা দায়িত্ব জ্ঞানহীন ছেলে নয়। অনুকে সে যথেষ্ট ভালোভাবে চেনে, তাই অনু না বলা সত্ত্বেও সবার মাঝ থেকে স্টেজ খালি করে অনুকে নিয়ে সরাসরি অন্দরমহলের ভেতরে চলে যায় প্রত্যয়। যাওয়ার আগে নিজের বড় আপুকে ডেকে বলে অনুর রুমে যাতে 1 প্লেট কাচ্চি পাঠিয়ে দেওয়া হয়। একটু পরে ওরা আসছে, তখন না হয় হলুদ লাগানো যাবে। রুমের ভেতরে প্রবেশ করে অনু ঠোঁট উল্টে বলল, এত মেহমানদের বসিয়ে রেখে আমাদের এভাবে চলে আসা কি ঠিক হলো? প্রত্যয় হাত ধুয়ে এসে পাঞ্জাবির হাতা গুটিয়ে অনুর মুখে পোলায় লোকমা তুলে দিতে দিতে বলল, যাবো তো, তার আগে খেয়ে নাও, নয়তো তোমার পেটের গুড়গুড় আওয়াজ আমি একা নই, পুরো কৃতিক কুঞ্জ শুনে ফেলবে। অনু খাবার চিবুতে চিবুতে নরম স্বরে বলল, আপনি কিভাবে বুঝলেন আমার যে খিদে পেয়েছে? প্রত্যয় অনুর চোখে অনিমেষ চেয়ে থেকে বলল, আমি কিভাবে বুঝলাম সেটা ম্যাটার করে না। ম্যাটার হলো সেদিন এত করে বোঝানোর পরে তুমি আমাকে কিছুই শেয়ার করছো না, নিজের ভেতরের কথা ভেতরে আটকে রাখছো। আচ্ছা অনু, একবারও ভেবে দেখেছো আজ রাত পেরোলে কাল যে আমার স্বামী স্ত্রী হয়ে যাব, তুমি আমি আমরা হয়ে যাব। তোমার সকল ভয় লজ্জা আমি নির্দ্বিধায় হরণ করে নেব। তোমার জীবনের সর্বাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তিটি হব আমি, অথচ সেই আমার কাছেই তুমি ইজি হতে পারছো না এখনো। সামান্য খিদে পেয়েছে এই কথাটুকুও বলতে দ্বিধাবোধ করছো কেন? অনু প্রত্যয়কে মানানোর চেষ্টা করলো কিঞ্চিত আদুরে গলায় বলল, আমি তো ভেবেছি সবার সামনে খিদে পেয়েছে বলাটা ভালো দেখাবেন না, এত লোকজন কে কি ভাববে। অনুর বাকি কথা আজ জিহ্বাতেই আটকে রইল। তার আগে প্রত্যয় কিছুটা শক্ত গলায় বলল, কতবার বলেছি আমার সামনে এত ম্যাচিউরিটি এত দায়িত্ববোধ দেখাতে হবে না। আমি আছি তো তোমাকে সামলানোর জন্য, একটা প্রত্যয় আছে তো তোমাকে নিজের কাঁধে ঠাঁই দেওয়ার জন্য। তবুও কেন যে এত ওভার থিঙ্ক করো কে জানে। ওর কথা শুনে ফিক করে হেসে দিল অনু। অতঃপর প্রত্যয়ের গলাটা মেহেদি শুকানো 2 হাতে জড়িয়ে ধরে বলল, এত আশকারা দিচ্ছেন, আমি কিন্তু আপনার মাথায় চড়ে বসবো, তখন বুঝবেন বইয়ের কি জ্বালা। অনুর শরীর থেকে মিষ্টি একটা বুবু গন্ধ বেরোচ্ছে। প্রত্যয় ভালোভাবে টের পাচ্ছে সেই সুঘ্রাণ। ও প্রথমে অনুর কপালে কপাল চেকে দীর্ঘ নিঃশ্বাস আস্বাদন করলো অনু মিষ্টি মেলি সুগন্ধটুকু, তারপর ওর নাকে নাক ঘষে হিসি বলল, আমি তো চাই তুমি আমাকে জ্বালাও পোড়াও, জ্বালিয়ে পুড়িয়ে একদম নিজের সাথে মিশিয়ে নাও। এই দূরত্ব যে আর ভাল লাগছে না অনু, একটুও ভাল লাগছে না। বাড়ি ভর্তি মানুষ হলেও সেই মানুষের কোনো রূপ আনাগোনা নেই অন্ধমহলের চারিদিকে। সবাই আপাতত স্টেজের ওখানে নাচ গান নিয়ে মেতে আছে। দোতলার করিডোরটা পুরো নীরব, চারিদিক ল্যাভেন্ডার মোমের আলোয় চিকচিক করছে, সেই সাথে ওয়াইল্ড জেসমিনের সুবাস ভেসে বেড়াচ্ছে। ক্ষণে ক্ষণে প্রবল বেগে ধেয়ে আসছে বৈশাখী দমকা হাওয়া। হাওয়ার তালে দুলে উঠছে সৌন্দর্য বর্ধক লাল নীল হলুদ নেটের উপর কারুকাজ করা ফিনফিনে পর্দাগুলো। বাইরের থেকে বেজে আসছে অস্পষ্ট গানের লাইন, নেশা নেশা একে নেশা চোখে বলে থাকতে পারি না তোকে, অচেনা স্বপ্নগুলো তোকে ছুঁতে চাই। আর এদিকে একের পর এক নেটের পর্দা আড়লে আলগোছে গা ঢাকা দিচ্ছে অরু। কৃতিক যখনই সেই পর্দাটা দ্রুত হাতে সরিয়ে দিচ্ছে, তখনই একইভাবে ছুটতে গিয়ে অন্য একটা পর্দার আড়লে ঠাঁই নিচ্ছে অরু। একইভাবে করিডোর এ মাথা থেকে ও মাথা করছে ওরা দুজন। একজনের চোখে লজ্জা আর মনের সংকোচ আলগোছে লুকাতে নিঃশব্দে আড়াল হচ্ছে, তো আরেকজন মনের কামনায় চোখের যাতনায় বারবার তাকে উন্মুক্ত করছে। নিজ প্রাণ নিস্তব্ধ পদধ্বনি, অথচ দুজনার হৃদ মাঝারি বয়ে যাচ্ছে উত্তাল সমুদ্রগত তীব্র জলোচ্ছ্বাসী জোয়ার।
যার নাম প্রেম। অরু পাচ্ছে না কৃতিকের সাথে, পারছে না নিজের লজ্জাটুকু আড়াল করে লুকিয়ে থাকতে। বারবার ওকে কাছে টানার পায়তারা করছে কৃতিক। বেহায়া পুরুষ কৃতিক আজ কি এমন হলো লোকটার, বুঝে উঠতে পারছে না অরু। ওদিকে সফেদ লেহেঙ্গাটা হলুদে মাখামাখি, সেই সাথে খানিক আগের কৃতিকের অবাধ্য স্পর্শগুলো এখনো জীবন্ত। কি শিহরণ, কি উথাল পাথাল পাগল পাড়া অনুভূতি। ভাবতে গেলে এখনো শরীরের রুম খুব দাঁড়িয়ে যাচ্ছে অরুর। কৃতিক যেভাবে ওর পেটে পিছে হলুদ মেখে দিয়েছে, মনে হচ্ছে গায়ে হলুদটা উনুন নয় বরং অরুরই। আর কৃতিক হলো একমাত্র ব্যক্তি যে অরুকে হলুদ মাখিয়ে গায়ে হলুদ সম্পূর্ণ করেছে। আর কারোর হলুদ লাগানোর প্রয়োজন নেই ওর বউয়ের শরীরের ভাঁজে। কৃতিকের সাথে লুকোচুরি প্রেমে এবার সত্যি হাঁপিয়ে উঠেছে অরু। এক পর্যায়ে উপান্তর না পেয়ে তিনতলা সিঁড়ি দিয়ে ধরে দৌড়ে ছাদে উঠে গেল ও। অরুকে এভাবে দিশেহারা ছুটতে দেখে ভীষণ ছুটে গেল কৃতিকের। মাতাল ভাবটা মস্তিষ্ক থেকে সরে যেতে কৃতিক হাঁক ছেড়ে অরুকে বলল, আস্তে সাবধানে বেবি, তুই মুখ থুবড়ে পড়ে গিয়ে ব্যথা পেলে আমি ডিএনএ কাকে দেবো বলতো? ছাদের পাঁচিলে দুই হাত রেখে শটন হয়ে দাঁড়িয়ে আছে এলিসা। ওর দু চোখে দূর আকাশে নিবদ্ধ, যেখানে আলো নেই, চাঁদের দেখা নেই, আছে কেবল এক ফালি কালচে মেঘের ঘনঘটা। আজকেও বোধহয় সেদিনের মতোই দানবীয় ঝড় আসবে ভুবন ফুলিয়ে, সেই সাথে আকাশটা ফুটো হয়ে ঝমঝম বৃষ্টি। এলিসা আকাশের দিকে তাকিয়ে থাকলেও ওর চাঁদের মতো ফ্যাটফ্যাটে ফর্সা মুখের দিকে গভীর চোখে তাকিয়ে আছে অর্ণব। একটু আগে ওর সাথে যা নয় তাই ব্যবহার করেছে এলিসা। ওর প্রতিটি কথা ছিল বিষাক্ত তীরের ফলার মতো বেদনাদায়ক আর অপমানজনক। কিন্তু অর্ণব তো বরাবর নির্লজ্জ। এলিসার কাছে 2 পয়সার দাম না পেলেও ওর ইমেজ একটু ভাঙন ধরে না। আজ বা কাল থেকে নয়, বরং বহু বছর আগে থেকে। তাই তো এলিসার বলা তিক্ত কথাগুলো কেউ এক পাশে ছুরিয়ে আকস্মাৎ পেছন থেকে 2 হাতে শক্ত করে ওর কোমর জড়িয়ে ধরল অর্ণব। গ্রীবা নামে দীর্ঘশ্বাস ছাড়লো ওর ঘাড়ের উপর। অর্ণব ধরেছে থেকে এলিসা নিজেকে ছাড়ানোর জন্য ছটফট করছে, কিন্তু অর্ণব তাতে এক ফোঁটাও বিরক্ত নয়। উল্টো এলিসাকে আরও কাছাকাছি এনে ওর ঘাড়ে গলায় উমাদের মতন সামান্য জোর কাটে দাঁত বসাতে বসাতে অর্ণব শুধল, কি হয়েছে জান? কে কি বলেছে এক্ষুনি বল, নয়তো আমি তোকে ব্যথা দিতে বাধ্য হব। আমার কামড়গুলো জোরালো হবে, তোর ফর্সা শরীরটা রক্তিম হয়ে উঠবে। আর অর্ণব কথা শেষ করতে পারল না, তার আগে নিজেকে ছাড়িয়ে ওর শক্ত হাতে অর্ণবের তীক্ষ্ণ ফর্সা গালে আচমকা চর বসালো এলিসা। অর্ণব নিজেও বোধহয় আশা করেনি এলিসা হুট করে এমন কিছুই করবে। ওদিকে চর খেয়ে পাশে ফেরার সঙ্গে সঙ্গে ওর সাথে চোখাচোখি হলো অর্ণবের। অরুকে দেখা মাত্র ও আর এক মুহূর্ত দাঁড়ালো না, থকথকে মুখ নিয়ে অরুকে পাশ কাটিয়ে দ্রুত পায়ে ত্যাগ করলো সিঁড়িঘর। অর্ণব চলে যেতে অরু এগিয়ে এলো এলিসার নিকট। কিছু একটা ইতস্তত আর ভারত কণ্ঠে অস্ফুটে শুধালো, কি হয়েছে আপু? তুমি কি কোনো কারণে ডিস্টার্ব? অরুর কথা এলিসা আর চোখে তাকালো অরুর দিকে। অরু শুষ্ক ঢোক গিলে জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে আবার বলল, না মানে আমাদের বাড়িতে কেউ যদি কিছু। অরুর কথা এখানেই আটকে গেলেও বাকি কথাটুকু গ্রাস করে নিল হতবিহ্বল এক অনাকাঙ্ক্ষিত পরিবেশ। হুট করে অরুর কথার মাঝে ওকে 2 হাতে জড়িয়ে ধরে হু হু করে কেঁদে উঠল এলিসা। এলিসার মতো শক্ত আর কঠোর মানবী যে কাঁদতে পারে তা আগে জানা ছিল না অরুর। এই কৃতিকের বন্ধু মহলটি কেমন রহস্যে ঘেরা, এক দুর্লভ প্রাচুর্য, যার উপরটা চকচকে আর আকর্ষণীয় হলেও ভেতরটা রহস্যের জালে মোড়ানো। কখনো সেখানে ধরা দেয় প্রকট অসহায়ত্ব, কখনো বা কিঞ্চিত অপরাগতা। কি অদ্ভুত, হাতের কাছে টাকার পার থাকতো কিছু মানুষ অসুখী, বড্ড অসুখী। কি এত না পাও তাদের, বুঝতে পারে না ওরও। আপাতত বোঝার মতো সময়ও না। ও তৎক্ষণাৎ নিজের হিচিপিচি ভাবনা ইতি ঘটিয়ে এলিসার পিঠে হাত আলতো বুলিয়ে বলল, কি হয়েছে আপু, বলা যাবে? এলিসা পুনরায় সটন হয়ে দাঁড়ালো। চোখের পানিটুকু আঙুলে ডগা দিয়ে তাড়াহুড়ো করে মুছতে গিয়ে আবার ফুপিয়ে উঠল। অরু বুঝলো এলিসা নিজেকে জোর কদমে সামলাতে চাচ্ছে, কিন্তু কোনো কারণে পারছে না। বলো না আপু, কি হয়েছে? অর্ণব ভাইয়া কি? ওর কথার মাঝে এলিসা বলে উঠল, ওর কোনো দোষ নেই ওরও, সব দোষ আমার। আমি তো বেবিটাকে। কান্নার তোপে কথা জড়িয়ে যাচ্ছে এলিসার। অরু একটা বড় সড়ো দম নিয়ে আস্তে করে প্রশ্ন ছুড়ল, তুমি কি প্রেগনেন্ট আপু? এলিসা কাঁদতে কাঁদতে শুধু হ্যাঁ সূচক
মাথা নাড়ল। অরু ছটকা খেলো না। ও তো মনে মনে এটি সন্দেহ করেছিল, তারপর আবারও বলল। বাচ্চাটা নিশ্চয়ই অর্ণব ভাইয়ার। এলিসা এবার জবাব দিল। হ্যাঁ, সেদিন যখন জেকে এলে থেকে ফিরল, অর্ণব হুট করে জেকের জবাবদিহিতার ভয়ে আমার বাসায় চলে এসে ফোন টোন বন্ধ করে দেয়। তারপর বেশ কয়েকদিন ও আমার বাসাতেই ছিল। অরু ফোঁস করে একটা নিঃশ্বাস ছেড়ে গলায় অসহায়ত্বের ধরে রেখেই বলল। তাহলে এটা অর্ণব ভাইয়াকে কেন জানাচ্ছ না? ওনার সন্তান, ওনার তো জানার অধিকার রয়েছে। এলিসা নাক টেনে বলল। তোমার কি মনে হয় বিয়ের আগে এই বাচ্চাকে ও কখনো স্বীকৃতি দেবে? শোনার সঙ্গে সঙ্গে নিশ্চয়ই বলবে ওষুধ খেয়ে নষ্ট করে ফেলতে, যেটা আমি পারছি না, আমার দ্বারা হচ্ছে না। গত 1 উইক যাবৎ এটাই চেষ্টা করে যাচ্ছি আমি, কিন্তু আমি পারছি না। ওরও মাতৃত্ব আমাকে বারবার অপরাধের কাঠগড়ায় দাঁড় করাচ্ছে। আমার মতো শক্ত হার না মানা মেয়েটাকেও তীব্রভাবে হারিয়ে দিচ্ছে এই 2 মাসের ভ্রণটা। কি করব আমি? অরু চোখ দুটো অভিমানে ছলছল করছে। এলিসা এমন একটা কথা ভাবলো কি করে? সেই অভিমান, নাকি অর্ণবকে কষ্ট দিল সেই অভিমান? জানা নেই অরুর। যা হোক, ও নিজেকে সামলালো। অতঃপর আস্তে ধীরে ছাদের প্রাচীরে অহেতুক আঙুল ঘষতে ঘষতে বড় বড় শ্বাস ফেলে বলল। আমি বিবাহিতা আপু। জায়ান কৃত্তিকের মতো ঘাটতালার লোকটাকে খুব কাছ থেকে দেখেছি আমি। ওনার বড্ড বেশি মুড সুইং হয়। যখন মেজাজ বিগড়ে যায় তখন কি বলে না বলে নিজেও খেয়াল করে উঠতে পারে না। সে সময় ওনার মাঝে যেন উনি থাকে না, বরং জেগে ওঠে এক হিংস্র পশু সত্তা। তবু আমি ওনার মাঝেই সুখ হাতড়ে বেড়াই। নিজের মাঝে ওনার রাগ ঢাক সবটা সহ্য করার ক্ষমতা ধারণ করি। দিন শেষে উনিই আমার শান্তি নিকেতন, কারণ উনি হলেন আমার প্রেমিক পুরুষ, আমার জনম জনমের ভালোবাসা, আমার জায়ান কৃত্তিক। এত কিছু কেন বলছি জানো আপু? কারণ আমার দৃঢ় বিশ্বাস এই মানুষটা, আর যাই হোক, নিজের প্রাণ পণ উজাড় করে হলেও আমাকে বিপদ আপদ, দোটানা, পিছুটান এবং সব রকম অশুভ থেকে খঞ্জরের মতো রক্ষা করতে কোনো দিন কার্পণ্য করবে না, আর না কোনো দিন পিছপা হবে। সেটা যদি মৃত্যুর দুয়ারও হয় তবুও না। আর সেখানে তুমি অর্ণব ভাইয়ার ভালোবাসায় আঙুল তুলছ আপু। আমি তো বহু দূর থেকেও দেখতে পাই তোমার প্রতি ওনার এক আকাশসম মায়া, এক মহাসমুদ্র ভালোবাসা, এক পৃথিবী সম হৃদয়ের টান। তাহলে তুমি কেন দেখতে পেলে না আপু? উনি তো কষ্ট পেলেন। যে তোমাকে বছরের পর বছর শর্তহীন ভালোবেসে গিয়েছে সে কষ্ট পেল। তোমার বাচ্চার বাবা কষ্ট পেল। যার অংশ তোমার উদরে একটু একটু করে বড় হচ্ছে সেই মানুষটা কষ্ট পেল। যে তোমাকে জীবনে প্রথম মাতৃত্বের স্বাদ উপভোগ করিয়েছে সেই মানুষটা আঘাত পেল। অরু গড়গড়ি আরো কিছু বলবে তার আগেই ওর 2 হাত শক্ত করে ধরে ফুপিয়ে উঠল এলিসা। কান্না জড়ানো কঞ্চে ভেঙে চোখ ভেঙে বলল। থামো ওরও, আর নিতে পারছি না আমি। অর্ণব কোথায়? ও কোথায়? আমার বাচ্চার বাবা কোথায়? ওকে ডেকে আনো, বলো যে আমাকে যত দ্রুত সম্ভব বিয়ে করে নিজের বক্ষস্থলে ঠাঁই দিতে। আমি আর পারছি না, ওকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারছি না। কথাগুলো বলে কাঁদতে কাঁদতে হাঁটু ভেঙে থপ করে মাটিতে লুটিয়ে পড়লো এলিসা। অরু হাসূচক মাথা নাড়িয়ে এলিসাকে শান্ত করে বলল। তুমি এখানেই থাকো আপু, আমি এক্ষুনি আসছি। অরু নিচে নেমে অর্ণবের ঘর তালাশ করে দেখলো অর্ণব ঘরে নেই। তা একটু সন্দেহবশত এগিয়ে গেল কৃতিকের ঘরের দিকে, কারণ এই সময় অর্ণব, কৃতিকে আর শায়রের কাছে থাকার সম্ভাবনা রয়েছে। হলো তাই। অরু কোনোরূপ গড়ানাড়া ছাড়াই কৃতিকের রুমে প্রবেশ করলো। ভিতরে ঢুকতেই দেখা মিলল ওদের 3 জনার। কৃতিক ভিডিও গেমটাকে পজ করে থমথমে মুখে গেমিং চেয়ারটাতেই বসে আছে। অর্ণব আর শায়রও তাই চুপচাপ বসে আছে বেডের উপর। দেখে মনে হচ্ছে অরুকে দেখা মাত্র ওরা অস্বস্তিতেই পড়লো বটে। অরু অবশ্য তাতে যায় আসে না, কিন্তু ও ভেতরে প্রবেশ করার আগেই বাদশা দিয়ে কৃতিক বলে। কি হয়েছে অরু, কিছু বলবি? অরু হাসূচক মাথা নাড়লে কৃতিক গম্ভীর গলায় বলে। রাতে শুনবো, এখন রুমে যা। কৃতিকের কথা ঘোরা আপত্তি জানলো অরু। ওর কথায় কোনরূপ তোয়াক্কা না করে ভেতরে আসতে আসতেই অরু বলে। আমার জরুরি কথা আছে। কৃতিক একটু শাসনের সুরে বলল। বলেছি তো, এখন না, পরে শুনবো। দেখছিস না এখানে বড়রা কথা বলছে?
আপনাদের কথা পরে শুনবো, আগে আমার কথা শুনুন। কৃতিকের বুকের ভেতর তপ্ত দীর্ঘশ্বাসটা নাক দিয়ে বের করে একটু গভীর গলায় বলল, বেবি, রাগ উঠাস না, রুমে যা। রাতে তোর সব কথা শুনবো, দরকার পড়লে সারা রাত না ঘুমিয়ে শুনবো, বাট নট নাও। এখানে বড়রা কথা বলছে। যদি আমার রুম থেকে যেতে ইচ্ছে না করে তো চুপচাপ বসে থাকো, নো মোর সাউন্ড, ওকে? অরূপ বুঝলো কৃতিক নাছর বান্দা, ওকে কিছুতেই আলাদা কথা বলতে দেবে না এই নির্দয় লোকটা। তাই এবার উপায়ন্তর না পেয়ে অর্ণবের দিকে দৃষ্টিপাত করে অরু সবার সামনেই বলে ফেলল, ভাইয়া, এলিসা আপু অন্তঃসত্ত্বা। অরুর কথাতে যেন ঘর্মে বজ্রপাতের আওয়াজই হলো। সায়র, অর্ণব, এমনকি কৃতিক পর্যন্ত হতবম্বের মতো চেয়ে আছে অরুর পানে। সবাই এখনো ভ্রম থেকে বেরোতেই পারেনি বৃথায়। অরু পুনরায় অর্ণবকে ডেকে বলল, আপু ছাদে অপেক্ষা করছে। এবার একে একে টনক টনল সবার। এই মুহূর্তে ওদের চোখে সবচেয়ে বড় অপরাধী অর্ণব। সায়র তো রাগ দমাতে না পেরে কটমটি বলেই উঠল, শালা ধান্দাবাজ, বাসর ফাসর সেরে বাচ্চা পয়দা করে এখন এখানে এসে ইনোসেন্ট সাজা হচ্ছে। বেচারা অর্ণব চরম অসহায়ের মতো চুপসানো মুখে সায়রকে ছাড়ি মেরে বলল, আমি কি জানতাম নাকি যে এক বছরে বাচ্চা হয়ে যায়? তাহলে অন্তত গ্যাস করা যেত। তৎক্ষণাৎ বিরক্তি প্রকাশ পেল সায়রের চোখে মুখে। ওর চোখে এই মুহূর্তে মির্জাফরের চেয়েও বড় বেইমান এই বন্ধুগুলো। নিজের ইমোশনাল সামাল দিতে না পেরে ও কৃতিক আর অর্ণবকে তর্জনী দিয়ে ইশারা করে ব্যথিত স্বরে বলেই উঠল, তোদের একটাকেও আমি আর বিশ্বাস করি না। আমাকে না নিয়ে কিভাবে বাসর করে ফেললি তোরা? একটুও মনে পড়লো না আমার কথা, এই সিঙ্গেল ছেলেটার কথা? কৃতিক ওর কথা দু পয়সার পাত্তাও দিল না, উল্টো অর্ণবের দিকে তাকে সিরিয়াস হয়ে শুধল। কি করবি এখন? অর্ণব মৃদু এসে একটু লাজুকর ভান ধরে বলল, কি আর করব, বাচ্চার মাকে বউ বানাবো। কৃতিক অর্ণবের কথা সম্মতি জানিয়ে বলল, ওকে ফাইন, প্রত্যয় অনুর গায়ে হলুদটা শেষ হোক, দেন আমরা কোনো একটা রেজিস্ট্রি অফিসে যাব। রেজিস্ট্রি ম্যারেজ হয়ে গেলে তারপর না হয় কোনো একটা চার্চে নিয়ে ফাদারের আশীর্বাদ নিয়ে আসবি তোরা। স্যার উৎসুক হয়ে কৃতিকের কথায় বাম হাত ঢুকিয়ে বলল, ভাই, এত রাতে রেজিস্ট্রি ম্যারেজ? কে খুলে রাখবে তোদের জন্য রেজিস্ট্রি অফিস? কৃতিক বসা ছেড়ে উঠে এলো, অতঃপর স্যারের কাঁধে হাত রেখে বলল, বাংলাদেশে এক ধরনের কাগজের প্রচলন আছে বন্ধু, যেটার মাধ্যমে শুধু রেজিস্ট্রি অফিস কেন, গণভবনও 24 ঘন্টা খুলে রাখা যায়। অর্ণব আর সায়র মাত্র কৃতিকের রুম থেকে বেরিয়ে গেল। অরু এখনো এক কোণে দাঁড়িয়ে আছে। কৃতিকের এত করে নজর গেল অরুর দিকে, যে ঠোঁট নাক ফুলিয়ে কপাল কুঁচকে দাঁড়িয়ে আছে। অরুকে দেখে কৃতিক এগিয়ে এসে আলতো হাতে ওর নাক টিটি দিয়ে শুধল। হোয়াট হ্যাপেন্ড? হার্টবিট খেয়ে ফেলবি নাকি? নিজেকে লবণ মরিচ মাখিয়ে প্রিপেয়ার করে আনবো কিনা বল। কৃতিকের এই মধুর আওয়াজ তেতুই ঠেকলো ওর নিকট। এই লোক ওকে ভাবেটা কি আসলে? পিচ্ছি বাচ্চা নাকি ফিডার খাওয়া দুধের শিশু? কোনো কথাই বলতে দেয় না, আশ্চর্য। তৎক্ষণাৎ মনে মনে কৃতিকের সঙ্গে কোনোরূপ কথা আদান প্রদান না করার দৃঢ় প্রতিজ্ঞায় বদ্ধ হল অরু। অতঃপর নিজের প্রতিজ্ঞা অটল থাকার উদ্দেশ্যে ওর প্রশ্নের কোনো জবাব না দিয়ে ফুসফুস করতে করতে কৃতিকের রুম ত্যাগ করল অরু। আগে হলুদ না লাগিয়ে এখান থেকে আমি এক পাও নড়বো না, ব্যাস। শার্প সুকুঞ্চিত করে বল, নড়বে না মানে? তোমার আব্বাজান নড়বে। র্যাম্প ওয়াক থেকে বিলবোর্ড। সায়র কখনো লাস্ট হয় না, আর এই সামান্য হলুদের অনুষ্ঠানে আমি লাস্ট হব? নো ওয়ে। তাছাড়া বউজাতি সব সময় বরজাতির পেছনে অবস্থান করে। দেখলে না তখন অরু জেকের পরে এসে হলুদ লাগালো। বউ জাতি আর বর জাতি বলতে যে কোনো এলিয়েন জাতি হয় সেটা আপনার মুখে প্রথম শুনলাম। অবশ্য আশ্চর্য হবে সেরকম কিচ্ছু নেই, আপনি তো একটা পাগলু। হ্যাঁ, শুধু তোমার পাগলু ঝিঙ্কু। শায়ের মাথায় হাত বুলিয়ে দেবার মতো একটু ভাব ধরতে নীলিমা চোখ গরম করে বলল, আই কি বললেন আপনি? সন্ধ্যা রাতেই ইতি টেনে গভীর রাত ঘনিয়ে আসছে। চারিদিকে জোর কদমে হাওয়া দিচ্ছে। মনে হয় খানিক বাদেই ঝুম বৃষ্টিতে মুখরিত হবে ধরণী। অথচ অনু আর প্রত্যয়ের হলুদ সন্ধ্যার ইতি এখনো ঘটেনি। এর কারণ একটাই, সায়র আর নীলিমা তখন থেকে জায়গা দখল করে দাঁড়িয়ে আছে। একজন বলছে আমি আগে হলুদ লাগাবো, তো আরেকজন বলছে আমি আগে। কেউ কাউকে এক চুল পরিমাণ ছাড়ও দিতে নারাজ তারা।
এদিকে নিজেরা দাঁড়িয়ে থেকে অন্য অতিথিদেরকেও সময় খেয়ে দিচ্ছে ওরা দুজন। পেছনে অতিথি সমাজ বেশ বিরক্ত ওদের কাণ্ডে। এক পর্যায়ে একজন বয়োজ্যেষ্ঠ অতিথি না পেরে তো এগিয়ে এসে ওদেরকে উদ্দেশ্য করে বলেই বসল, বাচ্চারা, তোমরা বরং একটা কাজ করো, ওই পাশে গিয়ে আগে নিজেদের ঝামেলা মিটিয়ে আসো। দরকার পড়লে সময় নাও, সুপ্রিম কোর্টে যাও, মামলা করো, ইনভেস্টিগেশন করে জাজের থেকে অনুমতি নিয়ে ফিরে এসো। আসলেই কার আগে হলুদ দেওয়া উচিত, তবুও এই বৃদ্ধের উপর দয়া ধরে জায়গা ছাড়ো ভাই। সেই তখন থেকে তোমাদের ঝগড়া দেখে দেখে সুগার বেড়ে গেল আমার। বাড়ি গিয়ে ইনসুলিন লাগাতে হবে। তারা আছে সর, দেখি বাপু। শার নীলিমাকে নিয়ে সরে দাঁড়িয়ে বৃদ্ধার উদ্দেশ্যে সন্ধিয়ান গলায় বলল, আশ্চর্য কথা বললেন তো দাদু। কোর্টে যাব, মামলা করব, রায় হবে। ততক্ষণ কি ওরা দুজন বিয়ে না করে আইবুড়ো হয়ে এক চিমটি গায়ে হলুদ লাগানোর জন্য এখানে বসে থাকবে নাকি? বৃদ্ধা এবার দাঁত খেছে শায়ের দিকে বিরক্তিকর দৃষ্টি নিক্ষেপ করে বলল, এতই যখন বুঝিস হতচ্ছাড়া, তাহলে সেই তখন এক চিমটি হলুদ লাগানোর নিয়ে এত নাটক করলি কেন? দুটা মানুষ, চারটা গাল, যার যেখানে খুশি হলুদ লাগাতি, তা না তখন থেকে যুক্তি দিয়ে দিয়ে কানের মাথা খেয়ে ফেলেছিস। তোরা দুজন এই হলুদ অনুষ্ঠান থেকে বয়কট, এখনই বিদেয় হ। শার নীলিমাকে নিয়ে স্টেজ থেকে ছেড়ে নেমে যেতে যেতে গম্ভীর মুখে ফিরে পড়ল, এ নিশ্চয়ই অরুর মায়ের বংশের কেউ হবে, নয়তো দাঁত না থাকা সত্ত্বেও মুখের ভাষা এত থেতো কেন? আজীব। অবশেষে অনুর গায়ে হলুদের রাতে অর্ণব এলিসার রেজিস্ট্রিটাও হয়ে যায়। কৃতিক নিজ উদ্যোগে ওদের বিয়েটা দিয়েছে। আর এই মুহূর্তে রেজিস্ট্রি অফিসের বাইরে করিডোরে জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে ওরা কজন। বাইরে আকাশ ভেঙে বৃষ্টি হচ্ছে। নীলিমা আর অরু হাতে হাত ধরে দাঁড়িয়ে আছে। কৃতিক একটু দূরত্বে দাঁড়িয়ে সিগারেটে সলকা ধরিয়েছে। আর এলিসা এখনো অর্ণবের গলা জড়িয়ে ধরে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে যাচ্ছে। এলিসা কাছে থেকে অর্ণব উদ্বিগ্ন হয়ে বলল, এইভাবে কাঁদছিস কেন এলি? ভুলে গিয়েছিস ইউ আর প্রেগনেন্ট উইথ মাই বেবি। তুই এইভাবে কাঁদলে আমার বাচ্চাটারও কষ্ট হবে, সাথে আমারও। সো স্টপ ক্রাইং রাইট নাও। স্যার দুই হাতে কয়েকটা ছাতা নিয়ে ওদের নিকট এগিয়ে আসতে আসতে বলল, হয়েছে, আদিক্ষেতা বন্ধ কর। আমাদের হার্ড ওয়ার্কিং অ্যালিসাটাকে দিলি তো অসুস্থ বানিয়ে। এখন আর দরদ দেখাতে হবে না। অর্ণব জোর গলায় স্যারকে শাসিয়ে উঠে বলল, খবরদার আমাদের বাপ বেটাকে কিচ্ছু বলবি না সায়র, তাহলে তোর কপালে সারা জীবন আইবুড়ো থাকার সিল লেগে যাবে, বলে দিলাম। অর্ণবের কথা এলিসা মৃদু হেসে ফেলল। এলিসা হেসেছে দেখে অর্ণব ওর কপালে আলতো সুমুখে বলল, এই তো আমার লক্ষ্মী বউ। এলিসা চারিদিকে ছোড়া চোখে চেয়ে অর্ণবকে সামনে ধাক্কা মেরে দূরে ছুরিতে বলল, হয়েছে, ছাতা এসে গেছে, চল এবার। কাল বিয়েতে অনেক কাজ, আর আমরা এখনো এখানে। অর্ণব এলিসাকে কোলে নিয়ে এক হাতে ছাতা ধরে এগোতে এগোতে বলল, তোর বাচ্চার বাবা হয়ে যাচ্ছি, এখনো তুই করেই ডাকবি জান। এলিসা দীর্ঘশ্বাস ছেড়ে দু হাতে অর্ণবের গলটা শক্ত করে জড়িয়ে ধরে ভাবুক হয়ে বলল, কি টাকা যায় বলতো তোকে? আমার তো তুমি আসে না, ভাবতে কেমন হাসি পাচ্ছে। অর্ণব এলিসা পায়ে পায়ে গাড়ি পর্যন্ত চলে গিয়েছে। ওরা যাওয়ার পর কৃতিক একটা ছাতা ধরে ওরুর দিকে ঘাড় ঘুরিয়ে তাকিয়ে বলে, বেবি কোলে আয়। তাই না, আপনার কোলে আপনিই উঠুন। কথাটা বলে মুখ ঝামটি দিয়ে বৃষ্টির মাঝে তরতরি এগিয়ে যায় অরু। অরুর কারণে কৃতিক গম্ভীর মুখে সেখানে দাঁড়িয়ে রইল। শার একটুখানি সরে দাঁড়িয়ে নীলিমাকে নিজের ছাতায় আমন্ত্রণ জানালেও নীলিমা উপায়ন্তর না পেয়ে সহসা এগিয়ে এসে ওর পাশের ছাতার তলে দাঁড়িয়ে পড়ে। সায়র নীলিমা সমেত গাড়ির দিকে এগিয়ে যেতে যেতে কৃতিকের দিকে হতবাক দৃষ্টি নিক্ষেপ করে মুখ দিয়ে শব্দ উচ্চারণ করে ওকে চিৎপুনি কেচে বলে উঠল, তুই আসলেই জেগে তো? বিয়ে করে কি হাল হয়েছে ছেলেটার, বেচারা। তৎক্ষণাৎ কৃতিক নিজের পায়ের স্লিপারটা ওর দিকে ছুঁড়ে মেরে দাঁত খিচিয়ে পড়ল, শালা যাবি এখান থেকে? শাহরুখ পাত্তা না দিয়ে এগিয়ে যায়। কৃতিকের চোখ মুখ এখনো রাগের তোপে রক্তিম হয়ে আছে। অথচ অরু কি হাসি মজাটাই না করছে সকলের সাথে, শুধু কৃতিককে ইগনোর করছে। কৃতিক অরুর দিকে তাকিয়ে
দুহাত মুষ্টিবদ্ধ করে মনে মনে তীক্ষ্ণ আওয়াজে বলল, অরুর বাচ্চা, তোকে একবার হাতের কাছে পেয়ে নেই, তারপর তোর হচ্ছে। নীলিমা লেহেঙ্গা সামলে ধীরে ধীরে এগোচ্ছে। সায়র বারবার ঘাড় নামিয়ে নীলিমার দিকে উকিঝুঁকি দিচ্ছে। দুজন একই ছাতার নিচে, হাওয়ার দূরত্ব বেশ স্বল্প। আপাতত তারই সুযোগে সদ্ব্যবহার করছে সায়র। নীলিমা লেহেঙ্গা সামলে যেই না মাথা তুলবে, ঠিক তখনই সায়রের চিবুকের সঙ্গে আকস্মাৎ ধাক্কাই খেল ও। সায়র এমন ঝুঁকে আছে দেখে চিরবিরে উঠল নীলিমার মস্তিষ্ক। মুখ দিয়ে বিরক্তির প্রতিক্রিয়া জানালো তৎক্ষণাৎ। এভাবে ঝুঁকে আছেন কেন? আমি কি চিড়িয়া যে উকি ঝুঁকি দিয়ে না দেখলে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে? সায়র নীলিমার কথা এক কান দিয়ে শুনে অন্য কান দিয়ে বের করে দিতে দিতে শুট হলো। এত সুন্দর স্মেল কেন? কি শ্যাম্পু লাগাও চুলে? হ্যাঁ, নীলিমা চোখ খিচিয়ে বলল, আপনি আবার ইফটিজিং করছেন? আমি কিন্তু আব্বাজানকে বলে দেব। নীলিমা ছাতার তলা থেকে বেরিয়ে দ্রুত হাঁটছে। সায়র কিছুটা তাড়াহুড়ো করে এগিয়ে এসে আবারও নীলিমার মাথায় ছাতা ধরে বেশ রাজভারী গলায় বলল, এই মেয়ে, সমস্যাটা কি? আমি যে তোমার বড়দের কথা শুনতে হয়। সে জ্ঞান কি বিয়ে বাড়ির বোরহানির সঙ্গে গুলে খেয়েছো নাকি? নীলিমার হাঁটার গতি পুরোপুরি থামিয়ে দিয়ে সায়রের দিকে পূর্ণ দৃষ্টিপাত করে বলল, ওই জন্যই তো বলছি, বড়দের মতো থাকুন। সম্মানিত ব্যক্তি হয়ে বাচ্চাদের পেছনে ঘুরঘুর করছেন কেন শুনি? সায়র এবার পায়ে পায়ে এগিয়ে এসে নীলিমার সঙ্গে আলো। তারপর গাটা কিঞ্চিত নামিয়ে গলার আওয়াজ ক্ষীণ করে বলল, মনের সাথে মন মিলাতে চাই বলে, তোমার আব্বাজানকে শ্বশুর বানাতে চাই বলে। সায়রের কথা শুনে নীলিমা একটুখানি পিছিয়ে গিয়ে ছোট চিপে বলে হচ্ছে, আব্বাজান কিন্তু এখনো আসলা বাস নিয়ে বাড়ির আশেপাশে বিদেশি বাদরটা খুঁজে বেড়ায়। নীলিমার কথা শুনে ফাটা বেলুনের মতো চুপসে গেল সায়রের মুখখানা। নীলিমা দাঁড়ালো না, সায়রের হাত থেকে ছাতাটা কেড়ে নিয়ে সহসা এগিয়ে গেল সামনের দিকে। সায়র পেছন থেকে হাঁক ছেড়ে বলল, পরক্ষণে মুখ কাঁচুমাচু করে একাই বিড়বিড়ালো, তবুও তোমার আব্বাজানকেই শ্বশুর বানাবো আমি, কথাটা মনে রেখো। একটু একটু বাস খেলে কিছু হয় না। রাতের শেষ প্রহর চলমান, পুরো কৃতিকুঞ্জ ভীষণ নিস্তব্ধতায় ছেয়ে আছে। ঘুমের ঘরে সবাই বিভোর। বাইরে বৃষ্টি থেমে গিয়ে হিমেল হাওয়া বইছে। ঠান্ডা হাওয়ায় ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে ঘুমন্ত অরু। শেষ রাতে আর জানলাটা বন্ধ করা হয়নি, ওই জন্যই তো এত হাওয়া দিচ্ছে। কিন্তু ঘুমের মধ্যে উঠে গিয়ে জানলা বন্ধ করার শক্তিও নেই অরুর। তাই শীতল হাওয়া গায়ে মাখিয়ে কিছুটা জড়সড় হয়ে নির্বিঘ্নে ঘুমিয়ে আছে মেয়েটা। শীতল ঠান্ডা আর কোমলতার মাঝে একখণ্ড খড়খড়ে হাতের উষ্ণ পরশে আচমকা কম্পিত হয়ে উঠল ঘুমন্ত অরু তনু শরীরটা। অরু ঘুমের মাঝে স্পষ্ট টের পাচ্ছে কেউ একজন ওর তুলতুলে নরম উদরে আবেশিত আঙুল বোলাচ্ছে। সেই সাথে টুকরো টুকরো চুমুতে ভিজিয়ে তুলছে সর্বাঙ্গ। লোকটা অরুর কপাল, চোট, গলা, এরপর একটু নিম্নভাগে স্পর্শ করতে হকচকে চোখ খুল অরু। চারিদিকে নিকোষ আধারে তলিয়ে আছে অন্ধকার, কারো মুখ দেখার জোনই। তবুও সান্দালত পারফিউমের সুবাসটা নাকে ঠেকতে স্বস্তি নিঃশ্বাস ছাড়ল অরু। অতঃপর গলা খাদি নামে সুত হলো, আপনি এখানে? কৃতিক জবাব দেয় না। নিঃশব্দে অরুকে বাচ্চাদের মতো কোলে তুলে নিয়ে পা বাড়ায় রুমের বাইরে। কৃতিক এভাবে তুলে নিয়ে যাচ্ছে দেখে অরু উদ্বিগ্ন আওয়াজে অথচ বেশ নিচু স্বরে বলল, আরে কোথায় নিয়ে যাচ্ছেন এই রাত দুপুরে? কৃতিক এক হাত দিয়ে নিজের রুমের দরজা খুলে ভেতরে ঢুকতে ঢুকতে জড়ানো গলায় বলল, বউকে ছাড়া ঘুম আসছে না? অরু ভ্রুকুঞ্চিত করে বলল, আপনি আবার ড্রিঙ্ক করেছেন? কৃতিক না সুযোগ মাথা নাড়িয়ে বলল, ওরা সেলিব্রেশন করেছে, কিন্তু বিশ্বাস কর আমার একটুও নেশা হয়নি। আমি তো এখন নেশা করব। কথা শেষ করে অরুকে বিছানায় ছুঁড়ে মারল কৃতিক। অরু হককে উঠে ব্যথাতুর গলায় বলল, তো ব্যথা পেলাম তো। কৃতিক নিজের শার্ট খুলে মেঝেতে ছুঁড়ে ফেলে দিয়ে ওর দিকে এগিয়ে আসতে আসতে হাসকি টোনে বলল, ইউ নো হোয়াট বেবি, ইউ আর ইয়াম্মি, টু মাচ ইয়াম্মি, লাইক মাই পার্সোনাল ডেজার্ট। অরু ঝাঁঝি উঠে নাক শিকই তুলে বলল, আপনার মাথাটা একদম খারাপ হয়ে গিয়েছে, এক্ষুনি লেবু পানি খাওয়াতে হবে। দাঁড়ান, নিয়ে আসছি। অরুকে এক পাও নড়তে দিল না কৃতিক। উল্টো অরুর আঙুলের ভাঁজে আঙুল ঝুঁকিয়ে মুখটা অরুর গলায় ডুবিয়ে দিতে দিতে হিসিয়ে বলল, আজকে রাতে একটু খারাপ অ্যালাউ কর,
কালকে একদম ভদ্র হয়ে যাব, প্রমিস।